প্রিয় ছাত্ররা, ক্লাস 6-এর ইতিহাসের আজকের আলোচ্য বিষয় ভারতীয় উপমহাদেশের মধ্যপ্রস্তর যুগ ও নব্যপ্রস্তর যুগ। মধ্যপ্রস্তর যুগে আনুমানিক খ্রিস্টপূর্ব 10,000 অব্দ নাগাদ ভারতীয় উপমহাদেশের আবহাওয়া গরম হতে থাকে। আগের থেকে গরম আবহাওয়া মানুষের পক্ষে ভালো পরিবেশ তৈরি করে। এই মাঝের পাথরের যুগে যে সমস্ত হাতিয়ারগুলো দেখা গিয়েছিল সেগুলি ছিল আদি প্রস্তর যুগের তুলনায় অনেকটাই উন্নত। এই যুগে যে সমস্ত হাতিয়ারগুলো দেখা যায় তার মধ্যে অন্যতম ছিল ছুরি। এই ছুরিগুলি ছিল আগের তুলনায় ছোট ও ধারালো। এগুলিকে বলা হতো ছোট পাথরের হাতিয়ার। এই যুগে যে সমস্ত হাতিয়ারগুলো দেখা গেছে তার আরও কিছু বৈশিষ্ট্য দেখা গেছে। এই যুগে যে হাতিয়ারগুলো, সেই হাতিয়ারগুলো ধরার সুবিধার জন্য পাথরের সঙ্গে ছোট ছোট গাছের ডালকে সঙ্গে গেঁথে বা জুড়ে নিয়ে হাতিয়ার বানানো হতো। সেটা করা হতো হাতিয়ারগুলো যেন সহজে ধরা যায়, অর্থাৎ এক প্রকার এগুলি হাতল ছিল। এই ধরনের হাতিয়ার পাওয়া গেছে উত্তরপ্রদেশের মহাদহা, মধ্যপ্রদেশের আদমগড়, এছাড়া উত্তরপ্রদেশের সরাই নহর রায়তে। উত্তরপ্রদেশের সরাই নহর রায়তে বিভিন্ন ধরনের হাতিয়ার ও যন্ত্র পাওয়া গেছে। এখানে যে সমস্ত যন্ত্র পাওয়া গেছে তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছিল দুদিক ধারালো ছুরি এবং হাড়ের তৈরি তীরের ফলা। এখানে জাঁতার মতো দেখতে এক ধরনের যন্ত্র পাওয়া গেছে। এখানকার অধিবাসীরা শস্য দানা গুঁড়ো করতে এই যন্ত্র তারা বা এই যে জাঁতা তারা ব্যবহার করত। তবে তারা খাদ্য উৎপাদন করতে জানতো না। তারা বন থেকে শস্য এনে তা জাঁতায় পিষে নিত। এই যুগের বা এই অঞ্চলের মানুষরা সাধারণত পশুর মাংসকে ঝলসে খেত। তখনও তারা শিকারীই ছিল বা তাদের জীবিকা ছিল শিকার করা। মধ্যপ্রদেশে নর্মদা নদীর উপত্যকায় আদমগড় নামে একটি জায়গায় বেশ কিছু পশুর হাড়গোড় পাওয়া গেছে। তার থেকে অনুমান করা হয় যে মাঝের পাথরের যুগে আদমগড়ের মানুষ পশুপালন করতে শিখেছিল। এখানে 8,000 বছরের পুরনো বন্য পশুর হাড়ের পাশাপাশি বেশ কিছু গবাদি পশু ও কুকুরের হাড়ও পাওয়া গেছে। গবাদি পশু ও কুকুরের হাড়ে কোনো রকম কোনো আঘাতের চিহ্ন নেই, অর্থাৎ তাদেরকে মারা হয়নি। তাই বলা যায় যে এই যে আদমগড়, এই আদমগড়ে মধ্যপ্রস্তর যুগের মানুষ তারা পশু পালন করতে শিখেছিল। ভারতের রাজস্থানের বাগড় নামে একটি জায়গা আছে। সেই জায়গায় আদিম মানুষের বসবাস করার বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে। বাগড়ের মানুষ পশুর মাংস খেত। তাদের খাওয়া পশুর হাড় দেখে মনে হয় যে এখানকার বাসিন্দারা পশু শিকার করে তবেই তার মাংস খেত। তবে তারা গৃহপালিত পশুর গুরুত্ব বুঝতে পেরে পশুপালনও করত। অর্থাৎ মনে করা হয় যে এখানে যে সমস্ত আদিম যুগের মানুষ বসবাস করত তারা পশুপালনের সঙ্গে সঙ্গে তারা পশু শিকারও করত। আবার এও বলা যেতে পারে তারা পশু শিকারের সঙ্গে সঙ্গে পশুপালনও করে তারা তাদের জীবিকা অর্জন করত। পশুপালন করার ফলে পশুর খাবার ও দুধ রাখার জন্য এখানকার অধিবাসীরা মাটির পাত্র নির্মাণ করত। সেই পাত্রগুলি তারা নির্মাণ করত হাতের সাহায্যেই, কেননা তখনও পর্যন্ত মাটির পাত্র নির্মাণ করার জন্য কুমোরের যে চাকা, সেই চাকা তখনও আবিষ্কার হয়নি। মধ্যপ্রস্তর যুগ বা মাঝের পাথরের যুগের পরে আরেকটি যুগ আসে। এই যুগটির নাম নব্যপ্রস্তর যুগ বা নতুন পাথরের যুগ। নতুন পাথরের যুগে মানুষ অনেক ক্ষেত্রেই ছিল নতুন। এই যুগে যে সমস্ত হাতিয়ারগুলো ছিল সেগুলি ছিল অনেক বেশি উন্নত। এই যুগে মানুষ কৃষি কাজের সঙ্গে সঙ্গে তারা খাদ্য উৎপাদন করতেও শিখে গিয়েছিল, কেননা কৃষিকাজ করা মানেই খাদ্য উৎপাদন করা। এছাড়া তারা তাদের যাযাবর জীবন ত্যাগ করে স্থায়ীভাবে বসতি গড়ে তুলতে পেরেছিল। এই যুগে যে সমস্ত অস্ত্রশস্ত্রগুলো দেখা গেছে সেই অস্ত্রশস্ত্রগুলো তৈরি হয়েছিল পাথর দিয়ে। এছাড়া এই অস্ত্রগুলো ছিল খুব সুন্দর দেখতে, মসৃণ এবং উন্নত মানের। এই যুগে পাথরের যে সমস্ত কুড়াল বা কুড়ুলগুলি পাওয়া যায় তার বাঁটগুলি ছিল কাঠের তৈরি এবং পালিশ করা। এই যুগের লোকেরা পাথরের যন্ত্রে পালিশ করতে পারত ও তারা খাঁজও কাটতে পারত। কুড়ুল, তীরধনুক ছিল এই যুগের লোকেদের প্রধান অস্ত্র। চকমকি পাথরকে ঘষে সেই পাথরের মুখটিকে তীক্ষ্ণ করে এরা তীরের ফলা হিসেবে ব্যবহার করত।
এছাড়া লম্বা বাঁটে পাথরের ফলায় তারা কোদালে জমি কোপানোর জন্যও তারা ব্যবস্থা করেছিল। এই যে লম্বা বাঁটের পাথরের ফলা তারা লাগাতো, সেগুলি কখনো ছিল পাথরের তৈরি, আবার কখনো ছিল হরিণের শিং দিয়ে তৈরি। এইগুলিকে তারা কাঠের ডগাতে লাগিয়ে সেগুলির সাহায্যে তারা মাটি কুঁড়বার কাজে ব্যবহার করত, বা এইগুলিকে দিয়ে তারা মাটি কুঁড়ত। কাঠ কাটবার জন্য তারা বাটালি, করাত প্রভৃতি নির্মাণ করত পাথর দিয়ে। এছাড়া কাপড় বা চামড়া সেলাইয়ের জন্য হরিণের শিং বা হাড়ের তৈরি ছুঁচ, মাছ ধরার জন্য শিঙের তৈরি নানা রকম কাঁটার ব্যবহার তারা করেছিল। এই যে কাঁটা, এই কাঁটাগুলি দিয়ে তারা বিভিন্নভাবে মাছ ধরত তারা। নতুন প্রস্তর যুগের আরও একটি বৈশিষ্ট্য ছিল যে এই যুগের মানুষ জমি চাষ করে খাদ্য উৎপাদন করতে শিখেছিল। আদি প্রস্তর যুগের মানুষেরা পশু শিকার করে সেগুলিকে তারা মাংস হিসেবে খেত। এছাড়া বন থেকে ফলমূল কুড়িয়ে এনে তারা তাদের পেট ভরাতো। তারা চাষবাস করে খাদ্য উৎপাদন করতে জানতো না। কিন্তু নতুন প্রস্তর যুগের মানুষেরা গম, যব, বার্লি প্রভৃতি চাষ করে খাদ্য উৎপাদন করত। নব্যপ্রস্তর যুগে কৃষিকাজের পদ্ধতি যে আবিষ্কার হয়েছিল, এটি ছিল একটি বিরাট বৈপ্লবিক ঘটনা। সাধারণত মনে করা হয় যে ছেলেরা দল বেঁধে পশু শিকার করতে যেত এবং পশু চড়াতে যেত, আর মেয়েরা বাড়িতে যে সমস্ত পশু ছিল, গৃহপালিত পশু, তাদের দেখাশোনা করত, বাচ্চাদের দেখাশোনা করত। এছাড়া তারা বনে যেত ফলমূল সংগ্রহ করতে। এই ফলমূল সংগ্রহ করতে গিয়েই তারা সাধারণত দেখেছিল বীজ থেকে চারা গাছ হয়। সেই চারা গাছগুলি আবার বড় হয়, বড় হয়ে সেই চারা গাছগুলি থেকে আবার ফুল, ফল বা বীজ পাওয়া যায়। সাধারণত বীজ থেকে গাছ এবং সেই গাছ থেকে আবার বীজ পাওয়া, এই সমস্ত দেখেই নাকি অনুমান করা হয় যে মেয়েরা যেহেতু এই কাজগুলি করতো বা এগুলি দেখতে হতো, তাই নাকি চাষবাস বা কৃষিকাজ প্রথম মেয়েদের দ্বারাই হয়েছিল, বা মেয়েরাই প্রথম কৃষিকাজ করত। কৃষিকাজের সুবিধার জন্য লোকে একই স্থানে স্থায়ীভাবে বাস করতে আরম্ভ করে। তারা যাযাবর জীবন ত্যাগ করে স্থায়ী বসতি স্থাপন করে। এর আগে তারা তাদের শিকারের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো, কিন্তু শিকারে কোনো নিশ্চয়তা ছিল না। কিন্তু কৃষিকাজ বা খাদ্য উৎপাদন খাদ্যের নিশ্চয়তাকে বাড়িয়ে দেয়। এই যুগের লোকেদের আরও একটি বৈশিষ্ট্য ছিল যে তারা বেশ কিছু পশুকে গৃহপালিত পশু হিসেবে তারা পোষ মানায়। বনের শিকার করার সময় তারা বাচ্চা পশুদের বেশ কিছু চাল চলন বা আচরণ লক্ষ্য করে, এবং লক্ষ্য করার পর সেই সমস্ত বাচ্চা পশুদেরকে তারা ধরে নিয়ে আসতো তাদের বসতির মধ্যেই। সেখানে তারা সেই সমস্ত বাচ্চা পশুদেরকে রাখত, রেখে সেগুলিকে তারা আস্তে আস্তে পোষ মানায়। মানুষ সর্বপ্রথম যে প্রাণীকে পোষ মানিয়েছিল বা যে প্রাণীকে গৃহপালিত করেছিল, সেই প্রাণীটির নাম হলো কুকুর। মানুষের প্রধান এবং বিশ্বস্ত সঙ্গী ছিল এই কুকুর। এছাড়া মানুষ তখন গৃহপালিত বিভিন্ন রকম পশু পালন করত। বিভিন্ন রকম গৃহপালিত পশু পালন করার সুবিধা হলো নতুন নতুন পশু পাওয়া যায়। যখন খাবার পাওয়া যায় না, তখন এই সমস্ত পশুগুলিকে মেরে তার মাংস খাওয়া যায়। এছাড়াও পশুর কাছ থেকে তারা দুধ পেত, সেই দুধ তারা এবং তাদের যে সমস্ত বাচ্চারা ছিল তারা খেত। তারপর মানুষ কুকুরকেই যখন প্রথম পোষ মানালো, তারপরে ছাগল, ভেড়া, গরু, শূকর প্রভৃতি তারা পালন করতে শুরু করে। মানুষ সব শেষে যে প্রাণীটিকে পোষ মানিয়েছিল, সেই প্রাণীটির নাম হলো ঘোড়া। কৃষিকাজের সঙ্গে সঙ্গে পশুপালনও মানুষের প্রধান জীবিকা হয়ে দাঁড়ায়। চাষবাসের ফলে যে শস্য জন্মাতো, তার সঙ্গে গৃহপালিত পশুর মাংস ও পশুর দুধ মানুষের খাদ্যের প্রধান উপকরণ হিসেবে গৃহীত হতে থাকে। তাছাড়া পশুর লোম, চামড়া প্রভৃতি দিয়ে তারা তাদের জামাকাপড় তৈরি করত। এইভাবে নতুন প্রস্তর যুগের সভ্যতা আরও উন্নত হতে থাকলো। এইভাবে মানুষ খাদ্য আহরণ ত্যাগ করে দরকার মতো খাদ্য উৎপাদন করতে শিখল কৃষিকাজের মাধ্যমেই। নব্যপ্রস্তর যুগের মানুষ কৃষিকাজ শেখার ফলে তারা এক স্থানে স্থায়ীভাবে বসবাস করতে বাধ্য হয়। এক স্থানে বাস করার ফলে লোকে সমাজবদ্ধ হয়ে স্থায়ী বসবাস করতে শেখে। সমাজ স্থাপনের ফলে এই সময় তাদের মধ্যে বিভিন্ন ধর্মবিশ্বাস,
এছাড়া বিভিন্ন রকম আচার ব্যবহার গড়ে ওঠে, জীবনযাত্রা আরও উন্নত হয়। তারা কুমোরের চাকা আবিষ্কার করে। এই চাকার সাহায্যে তারা মাটির বিভিন্ন জিনিসপত্র তৈরি করত, বাটি, কলসি, থালা ইত্যাদি। এছাড়া জলপথে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতের জন্য তারা নৌকা নির্মাণ করতে শুরু করে। তারা তুলো ও পশুর লোম থেকে জামা কাপড় তৈরি করতে শেখে। এই যুগে সভ্যতা এত দ্রুত উন্নতি ঘটেছিল যে পণ্ডিতেরা এই সভ্যতাকে বৈপ্লবিক পরিবর্তন বলে মনে করে। এই জন্য এই সভ্যতাকে নতুন প্রস্তর যুগের বিপ্লব বলেও অভিহিত করা হয়। নব্য প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা হয়ে ওঠে কৃষিকাজ। এই কৃষিকাজের পাশাপাশি তাদের আরও কিছু জীবিকা ছিল, যেমন পশু শিকার করা, এছাড়াও পশু চড়ানো। এর সঙ্গে সঙ্গে মানুষ যখন স্থায়ীভাবে বসতি শুরু করে তখন আরও বেশ কিছু জীবিকা তারা গ্রহণ করে। যেমন পুরুষেরা ক্ষেত খামারে কাজ করত, গৃহ নির্মাণ করত, বিভিন্ন যন্ত্রপাতি নির্মাণ করত, এবং নারীরা বাড়িতে তারা খাদ্য তৈরি করত, শস্য পেশাই করত। এছাড়া তারা চাষবাসেও পুরুষদেরকে সাহায্য করত। মানুষের চেয়ে অনেক শক্তিশালী প্রাণী পৃথিবীতে ছিল, এমনকি এখনো আছে। কিন্তু সে সমস্ত শক্তিশালী প্রাণীদের মধ্যে অনেক প্রাণী এখন হারিয়ে গেছে, কিন্তু মানুষ আজও টিকে আছে। অন্যান্য প্রাণীদের থেকে মানুষ উন্নতিও করেছে। তাহলে মানুষ এই যে টিকে আছে এবং উন্নতি করেছে, এর জন্য অনেকটা দায়ী মানুষের সংস্কৃতি। সাধারণত সংস্কৃতি বলতে মানুষের খাওয়া দাওয়া, পোশাক, নাচ গান, শিল্প সমস্ত কাজকর্মকেই বোঝায়। সেভাবে বলতে গেলে আদিম মানুষেরা একটা নিজস্ব সংস্কৃতি ছিল। আদিম মানুষের খাদ্য, পোশাক, বাসস্থান প্রভৃতির ক্ষেত্রে প্রকৃতি ও পরিবেশকে তারা নিজেদের মতো করে মানিয়ে নিয়েছিল। তাই তারা শীত, গ্রীষ্ম, বর্ষা সব অবস্থাতেই তারা টিকে থাকতে শিখেছিল। একটা সময় পৃথিবীতে যখন প্রচণ্ড ঠান্ডা পরিবেশ ছিল, তখন আদিম মানুষ এই ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কখনো পশুর চামড়া, কখনো গাছের ছাল, আবার কখনো আগুনকে ব্যবহার করেছে এই ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য। এটি ছিল আদিম মানুষের সংস্কৃতির একটা অংশ। সংস্কৃতি বলতে বোঝায় মানুষের খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, নাচ গান, শিল্প সহ সব কাজকর্মকেই। কিন্তু সংস্কৃতি বলতে সভ্যতাকে বোঝায় না। সংস্কৃতি থেকে সভ্যতা আলাদা। ভারতীয় উপমহাদেশে নতুন পাথরের যুগে স্থায়ী বসতি দেখা গেল। তার সঙ্গে ধীরে ধীরে সভ্যতার নানা বৈশিষ্ট্য ফুটে উঠল মানুষের জীবনযাত্রায়। আদিম মানুষের ইতিহাস সভ্যতার ইতিহাসের দিকে এগিয়ে যেতে লাগলো। আদিম মানুষ ধীরে ধীরে তাদের সভ্যতা উন্নত থেকে উন্নততর করতে থাকলো। এরপরে আমি তোমাদের পুরনো পাথরের যুগ এর সঙ্গে নতুন পাথরের যুগের কয়েকটি যে পার্থক্য, সেই পার্থক্যগুলো একটু আলোচনা করে দিচ্ছি। প্রথমে বলি হাতিয়ার ও যন্ত্রপাতি সম্পর্কে। পুরনো পাথরের যুগে হাতিয়ার এবং যন্ত্রপাতি যেগুলি ছিল সেগুলি ছিল অনুন্নত। তার ছিল কয়েক রকমেরই মাত্র, যার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছিল হাতকুঠার ও চপার জাতীয় বেশ কিছু হাতিয়ার। কিন্তু নতুন পাথরের যুগে যে সমস্ত হাতিয়ার ও যন্ত্রপাতি পাওয়া যায় সেগুলি ছিল বিভিন্ন রকমের এবং এগুলি ছিল আরও উন্নত। যে সমস্ত হাতিয়ারগুলি ছিল নতুন পাথরের যুগে সেগুলি হচ্ছে পাথরের কুঠার, কাস্তে, নিড়ানি, বড়শি, বাটালি, ছুঁচ ও কুমোরের চাকা। এরপরে বলি খাদ্য সম্পর্কে। পুরনো পাথরের যুগের মানুষ ছিল খাদ্য সংগ্রাহক। তারা বন থেকে বিভিন্ন গাছের ফল, মূল, শিকড়, পাতা প্রভৃতি তারা সংগ্রহ করত। এছাড়া তারা পশু শিকার করত। কিন্তু নতুন পাথরের যুগের মানুষ ছিল খাদ্য উৎপাদক। তারা চাষবাস করে খাদ্য উৎপাদন করত। এছাড়া তারা পশুপালনও করত। এরপরে বলি বাসস্থান সম্পর্কে। প্রাচীন প্রস্তর যুগের মানুষ তারা স্থায়ীভাবে বসবাস করতে জানত না। তারা গাছের ডালে, গাছের খোটরে, পাহাড়ের গুহায় তারা বসবাস করত। কিন্তু নতুন পাথরের যুগের মানুষ বা নব্য প্রস্তর যুগের মানুষ স্থায়ীভাবে বসবাস করতে শেখে। তারা ঘরবাড়ি বানাতে শেখে।
এরপরে বলি বস্ত্র বা জামা কাপড়ের কথা। প্রাচীন প্রস্তর যুগের মানুষ গাছের ছাল, পশুর চামড়া প্রভৃতি তারা বস্ত্র হিসেবে ব্যবহার করত। কিন্তু নব্যপ্রস্তর যুগের মানুষ তুলো, পশুর লোম প্রভৃতি দিয়ে তারা তাদের জামা কাপড় বা বস্ত্র বানাতে শিখেছিল। এরপরে বলি জীবনযাত্রার মান সম্পর্কে। প্রাচীন প্রস্তর যুগের মানুষ ছিল খাদ্য সংগ্রাহক। তারা বন থেকে ফল, মূল, শিকড় প্রভৃতি সংগ্রহ করত খাদ্য হিসেবে। এছাড়া পশু শিকার করত। ফলে পশু শিকার করার জন্য অথবা বন থেকে খাদ্য সংগ্রহ করার জন্য বিভিন্ন জায়গায় তাদেরকে ঘুরে বেড়াতে হতো। তাদের জীবনযাত্রা ছিল যাযাবর জীবন। কিন্তু নব্যপ্রস্তর যুগের মানুষ চাষবাস শুরু করায়, পশুপালন শুরু করায় তারা স্থায়ীভাবে বসতি স্থাপন করে, তারা যাযাবর জীবন ত্যাগ করে। এবারে বলি সমাজে সমবিভাজনের কথা। প্রাচীন প্রস্তর যুগে সমাজে তেমন কোনো সমবিভাজন ছিল না। কিন্তু নব্যপ্রস্তর যুগের মানুষ চাষের কাজের সঙ্গে সঙ্গে পশুপালন, কুমোরের কাজ, জামাকাপড় তৈরির কাজ, ক্ষেত খামারের কাজ, ঘরবাড়ি নির্মাণ, যন্ত্রপাতি নির্মাণ প্রভৃতি বিভিন্ন রকম কাজগুলি আলাদা হয়ে সমাজে শ্রেণীবিভাজন তৈরি হয়। এই অধ্যায়টি সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমি তোমাদেরকে বারবার বলেছি, ভারতীয় উপমহাদেশে প্রস্তর যুগের মানুষ কোথায় কোথায় তাদের বসতি স্থাপন করেছিল সেরকম বেশ কয়েকটি জায়গার নাম, যে নামগুলো সম্পর্কে তোমাদেরকে তো আগেই বলেছি। এছাড়া তোমরা তোমাদের যে বই, সেই বইটা 26 নম্বর পৃষ্ঠায় দেবে একটি ম্যাপ দেওয়া আছে। সেই ম্যাপেতে পয়েন্টিং করে দেওয়া আছে যে ভারতীয় উপমহাদেশে কোন কোন জায়গায় মানুষের বসতি ছিল তার প্রমাণ, এবং সেগুলি পয়েন্টিং করেই দেওয়া আছে। একবার তোমরা দেখে নেবে। আজ এই পর্যন্তই থাক।